স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি ক্লাস 10 মাধ্যমিক গণিতের অপর একটি চ্যাপ্টার নিয়ে। এটা হচ্ছে কোষে দেখি 15। এই চ্যাপ্টারটি মূলত উপপাদ্যের চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো এইখানে আমাদের কি হয় না, তো পরীক্ষাতে 5 নম্বরের একটি উপপাদ্য আসে। তো সেই উপপাদ্যগুলোর জন্যই আমাদেরকে এই চ্যাপ্টারটি ভালো করে পড়তে হবে, এবং যে কয়েকটি উপপাদ্য বইয়ে দেওয়া আছে সেগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন পাওয়া যায়। তো আমরা দেখো এখানে উপপাদ্য নাম্বার 40 যে উপপাদ্যটি, সেটি কিন্তু আমরা আজকে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কত সহজে এই উপপাদ্যটি বোঝা যায়। তোমাদের মধ্যে অনেকে আছো যারা উপপাদ্য 40 অলরেডি পড়ে ফেলেছো, আবার অনেকে আছো যারা এখনও পর্যন্ত পড়োনি। তো সবার জন্যই ভিডিওটা হেল্পফুল হবে, কেননা এই ভিডিওটা দেখার পর তুমি বুঝে থাকো বা না বুঝে থাকো, এই ভিডিওটা দেখার পর তোমার সমস্ত বিষয় সম্পর্কে বা এই উপপাদ্যটি সম্পর্কে সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো চলো ভিডিওটার ক্লাসটা শুরু করা যাক। তো এখানে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি। কি প্রমাণ করতে হবে বলছে 40 নম্বর উপপাদ্যে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রশ্নটা পড়ে তোমাকে প্রথমে দেখতে পাচ্ছ স্পর্শকের কথা বলা আছে, আর রয়েছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তো আগে তো আমাদের জানতে হবে যে স্পর্শক বলতে কি বুঝি। দেখো, স্পর্শকের কথা যদি আমরা বলি তাহলে স্পর্শক বলতে আমরা জাস্ট আগে একটা বৃত্ত এঁকে নিব। এই বৃত্ত আঁকার পরে আমরা কি করতে পারি, বৃত্তটা আঁকার পরে যদি আমরা দেখি যে একটা রেখা দূর দিয়ে গেল, তাহলে এই রেখাটা কি, এই যে বৃত্ত, এই বৃত্তকে রেখাটা কি টাচ করেছে বা স্পর্শ করেছে? আমরা দেখতে পাচ্ছি যে না, এটা স্পর্শ করেনি, তার মানে এটা স্পর্শক নয়। আবার লক্ষ্য করো, আবার একটা রেখা নিয়েছি আমি, এই রেখাটা বৃত্তটার মাঝ বরাবর গেছে, তাহলে এই বৃত্তটাকে কয় জায়গায় টাচ করেছে? 2 জায়গায়, বা মাঝ দিয়ে গেছে মানে ছেদ করে ফেলেছে পুরো। তো যেহেতু এটা ছেদ করেছে তার মানে এটা স্পর্শক নয়। তাহলে স্পর্শক কি হবে? স্পর্শক বলতে বোঝায় যখন আমরা কি করব না, একটা স্পর্শ বিন্দু অর্থাৎ একটা গা লেগে, অর্থাৎ একটা বিন্দুতে স্পর্শ বা টাচ করবে। দেখো এইখানে একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে এই বৃত্তটি, এবং এই যে স্পর্শ রেখা বা এই যে রেখাটি, দুটো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তো যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে বলা হবে স্পর্শ বিন্দু, আর যে রেখাটা মিলিত হচ্ছে বা রেখাটা স্পর্শ করছে তাকে আমরা বলবো স্পর্শক। কি বলবো তাকে? স্পর্শক। দেখো এবার আমরা আলোচনা করি। বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তার মানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা কি বৃত্ত, বৃত্তের কেন্দ্র কি দিয়েছি ও। এখন এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু নিয়েছি, বিন্দুটা হচ্ছে কি পি বিন্দু। তাহলে এই বৃত্তের একটা বিন্দু হচ্ছে পি, একটা স্পর্শক অঙ্কন করলাম, পি বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করলাম এ থেকে বি পর্যন্ত, তার মানে এ থেকে বি কি হচ্ছে একটা স্পর্শক। এবার লক্ষ্য করো, এবার ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে দেখো একটা বৃত্তের কি থাকে, নিশ্চয় একটা ব্যাসার্ধ থাকে, একটা নেই অনেকগুলো ব্যাসার্ধ থাকে। তার মধ্যে আমরা ও থেকে পি পর্যন্ত যেটা পেয়েছি সেটাকে আমরা ধরে নিব কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শবিন্দু কেন? কেননা এটা স্পর্শকের কাছে আছে, ওই জন্য স্পর্শবিন্দু। এবং বলছে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ আমাদের যে প্রমাণ করতে হবে সেটা ও থেকে পি পর্যন্ত যে রেখাটা, এটি এ বি রেখার উপরে লম্ব, অর্থাৎ এদের মধ্যে কোণের মান হবে 90 ডিগ্রি। তো দেখো প্রদত্ত, আচ্ছা তার আগে বলে রাখা ভালো তোমাদের যে আমাদেরকে এই উপপাদ্যগুলো করতে গেলে 4টে বিষয় মাথায় রাখতে হয়। প্রথম বিষয়টিকে বলা হচ্ছে কি প্রদত্ত, দ্বিতীয় বিষয়টিকে বলা হয় প্রমাণ, তৃতীয়টিকে বলা হয় অঙ্কন, আর চতুর্থটাকে বলা হয় প্রমাণ। হ্যাঁ, দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। যে এখন লক্ষ্য করো যে ও যে আমরা কেন্দ্র নিয়েছি, একটা বৃত্ত অঙ্কন করেছি, এই যে বৃত্ত, তো বৃত্তের কি থাকে, একটা কেন্দ্র থাকে। তো বৃত্তের কেন্দ্রটা আমরা কি নাম দিয়েছি এখানে ও। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, তার মানে ও কেন্দ্রীয় বৃত্তের একটা বিন্দু রয়েছে নাম কি পি। বলছে পি বিন্দুতে এ বি একটা স্পর্শক, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি একটা স্পর্শক, এবং ওপি,
ওপিটা হচ্ছে এই পি বিন্দুগামী ব্যাসার্ধ। কেননা আমরা জানি বৃত্তের মাঝে কি থাকে, বৃত্তে এরকম অসংখ্য ব্যাসার্ধ থাকে, তার মধ্যে ওপি একটা হচ্ছে ব্যাসার্ধ। এখন কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে ওপি এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি এবির উপরে লম্ব, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ওপি এবির উপরে লম্ব, ওপি এবির উপরে লম্ব, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের সুবিধার জন্য আমরা কিছু অঙ্কন করে নিতে পারি, যা আমাদেরকে সুবিধা দেবে যে কিভাবে সহজে প্রমাণটা করা যায়। দেখো, এবি স্পর্শকের উপর অপর কোনো একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম হচ্ছে কিউ। আমরা এবি নিয়েছি, এখানে দূরে একটা বিন্দু নিয়েছি, নাম কি পি কিউ। এই বিন্দুটার নাম কিউ, যেটা কোথায় অবস্থিত? এবি রেখার উপরে। এখন বলছে ও থেকে কিউ যোগ করে দিলাম, তাহলে ও হচ্ছে কেন্দ্র, ও থেকে কিউ কি করলাম? যোগ করে দিলাম। এখন এই যোগ করার ফলে কী সুবিধাটা হলো সেটাই আমাদের দেখব। তার মধ্যে আমরা প্রমাণটা কমপ্লিট করে ফেলি। দেখো, প্রমাণে বলছে স্পর্শক এবির উপরে স্পর্শবিন্দু পি ছাড়া, অর্থাৎ এই যে এবির উপরে স্পর্শবিন্দু কোনটা? এবির উপরে স্পর্শবিন্দু হচ্ছে পি। এই ছাড়া যত বিন্দু নেব আমি, এখানে নিলাম কিংবা এই পাশে কিংবা এই পাশে কিংবা কিউ বিন্দু, যেটাই নিই না কেন, বিন্দুগুলো কী সব? বৃত্তের কিন্তু বাইরে অবস্থিত। কোথায় অবস্থিত? বৃত্তের বাইরে। কিন্তু পিটা দেখো বৃত্তের সাথেই আছে পিটা, কিন্তু পি ছাড়া যতগুলো আমরা বিন্দু নেব সব কিন্তু বৃত্তের বাইরে। সুতরাং ও কিউ বৃত্তটিকে, এই যে ও থেকে কিউ পর্যন্ত ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে। কটি বিন্দুতে ছেদ করবে? একটি। ও থেকে কিউ যোগ করলে একটা বিন্দু ছেদ করলো, এবং বিন্দুটার নাম আমরা দিয়ে দিয়েছি কি? আর। মনে করি ছেদ বিন্দু হচ্ছে আর। তাহলে লক্ষ্য করো, ও থেকে আর এর যা দৈর্ঘ্য হবে নিশ্চয় তার থেকে বেশি দৈর্ঘ্য হবে ও থেকে কিউ পর্যন্ত, কেননা ও থেকে আর তো ছোট এইটুকু, কিন্তু ও থেকে কিউ কতটা? টোটালটা। তাহলে ও থেকে আর এর থেকে, ও আর এর থেকে ও কিউটা কী হবে? বড় হবে। আবার আমরা প্রমাণ করার সময় যে অঙ্কনটা করেছিলাম সেখানে আমরা এমনভাবে অঙ্কন করেছিলাম যেন আর হয় ও আর কিউ বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এমন যদি হয়, তাহলে ও কিউ এর থেকে বড় কে হচ্ছে, ও আর এর থেকে বড় কে হচ্ছে ও কিউ। এখন লক্ষ্য করো, এই ও কিউটা কি? বৃত্তের ব্যাসার্ধ, একদম ঠিক। আবার ওপিটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ওপি, ও আর, ওপি সব কি? দুটোই সমান, কেননা এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেখানে আমার ও আর আছে সেখানে কি আমরা ওপি বসাতে পারি না? এই যে এখানে দেখো ও আর আছে, ও আর এর বদলে কি আমরা ওপি লিখতে পারি না? কেন? দুটোই তো সমান। অবশ্যই পারি। এই জন্য পরবর্তী লাইনে ও আর এর বদলে ওপি লেখা হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে ও আরটা থেকে বড় কে আছে? ও কিউ। একই রকমভাবে ওপি এর থেকে বড় কে হচ্ছে? ও কিউ। এই যে এখানে আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এখন যেহেতু কিউ বিন্দু কোথায় আছে? এই যে কিউ বিন্দুটি এবি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু, মানে যে কোনো দিকে বিন্দু হতে পারতো, আমরা এখানেই নিয়েছি এক পাশে, এটা আমাদের সুবিধা। সুতরাং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং কেন্দ্র থেকে ও এবির উপরে, দেখো বৃত্তের কেন্দ্র ও আর এবি হচ্ছে কি? একটা স্পর্শক। তো এই পর্যন্ত যতগুলো সরলরেখা আমরা অঙ্কন করি না কেন, এই যে এইভাবে যতগুলো সরলরেখা অঙ্কন করি না কেন, এর মধ্যে সবচেয়ে কম দূরত্বের কোনটা হবে? সেটা হচ্ছে ও পি। কোনটা পাবো? সবচেয়ে কম দূরত্বের ওপি, কেননা যত দূরে যাব তত কিন্তু রেখার দৈর্ঘ্য আমাদের বাড়তে থাকবে, কিন্তু ওপির দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম হবে। আবার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। আমরা জানি যে যেটা সবচেয়ে ছোট হয় সেটাই হলো লম্ব দূরত্ব। তার মানে যেটা দাঁড়ালো, ওপিটা হচ্ছে কি? ক্ষুদ্রতম। আর যেহেতু ক্ষুদ্রতম মানে কি? লম্ব দূরত্ব। তার মানে ওপিটা কি হয়ে যাবে? লম্ব দূরত্ব। কার উপরে? এই যে স্পর্শক এবির উপরে, অর্থাৎ ওপিটা এবি স্পর্শকের উপরে লম্ব। এটা হচ্ছে প্রমাণিত। যদি আমরা, আশা করি তুমি বুঝেছো তোমরা, তারপরেও আবার যদি বলার চেষ্টা করি, তাহলে দেখো একটা সংক্ষেপে একটা বৃত্ত নিয়েছিলাম, একটা কেন্দ্র রয়েছে ও থেকে পি পর্যন্ত একটা ব্যাসার্ধ, আর এবি একটা কি রয়েছে? স্পর্শক।
এখন ও আর নিয়েছি, তো ও আর এর থেকে বড় কে? ও কিউ। আবার ও আরও ব্যাসার্ধ, ও পিও ব্যাসার্ধ। তাহলে আমাদের কি হলো না, তো ওপি এর থেকে ও কিউটা যেহেতু বড়, তার মানে ওপিটা ছোট, আর সবচেয়ে ছোট যে রেখাটা সেটাই হয় কি? লম্ব দূরত্ব। আর এই লম্ব দূরত্বের কারণে ওপি এবির উপরে লম্ব, ওপিটা এবির উপরে লম্ব। তো আশা করি আজকের ভিডিওটায় তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।